Hello dear guys, welcome back to my YouTube channel s.english tutorial। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি পড়াবো ডব্লিউবি ইয়েটস এর লেখা দ্য সেকেন্ড কামিং কবিতাটি। তো এই কবিতাটা বুঝতে গেলে তোমাদেরকে প্রথমে এটার ব্যাকগ্রাউন্ড জানতে হবে, সেটিং, তিনটের ব্লেন্ডিং আছে, একটা হচ্ছে রিলিজিয়াস মিথ, খ্রিস্টান মিথ জানতে হবে। সেকেন্ডলি দ্য সিচুয়েশন আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের প্রথমে যে পরিস্থিতিটা ছিল সেটা তোমাদেরকে জানতে হবে, যেহেতু এটা সেই সেটিংয়েই লেখা। এবং তৃতীয়ত যেটা হচ্ছে লুজলি অ্যাসোসিয়েটেড, খুব হালকাভাবে যুক্ত হিজ পার্সোনাল লাইফ, তিনার ব্যক্তিগত জীবনে। তো সেই জন্য তোমাদেরকে কিন্তু ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনতে হবে। যদি তোমরা শেষ পর্যন্ত শুনতে পারো তাহলে আমি কথা দিচ্ছি যে তোমাদের এই কবিতায় আর কোনো সমস্যা থাকবে না। দেখো, ডব্লিউবি ইয়েটস ওয়াজ অ্যান আইরিশ পোয়েট। ডব্লিউবি ইয়েটস কিন্তু ছিলেন একজন আয়ারল্যান্ডের কবি, তিনি কিন্তু ইংল্যান্ডের নয়, সেই জন্য তিনি কিন্তু কোনো ইংলিশ পোয়েট ছিলেন না, তিনি ছিলেন একজন আয়ারল্যান্ডের পোয়েট, আইরিশ। তো এই কবিতাটির সোর্স এখানে দেখো লেখা আছে, লেখা হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। সোর্স, উৎস দেখো এখানে লেখা আছে রিটেন ইন 1919, এটা লেখা হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। অ্যান্ড ইট ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন দ্য ডায়াল, ফার্স্ট প্রিন্টেড ইন দ্য ডায়াল, ইট ওয়াজ ফার্স্ট প্রিন্টেড ইন দ্য ডায়াল ইন নভেম্বর 1920। তাহলে এটা প্রথমে প্রকাশিত হয়েছিল ডায়াল নামক একটি পত্রিকা বা ম্যাগাজিনে নভেম্বরে 1920 সালে। অ্যান্ড ইনক্লুডেড ইন হিজ 1921 কালেকশন অফ ভার্সেস, এবং এটা 1921 খ্রিস্টাব্দে তেনার কবিতার যে সংকলন ছিল, কালেকশন অফ ভার্সেস অর্থাৎ কবিতার যে সংকলন বা কাব্যগ্রন্থ, মাইকেল রবার্টস অ্যান্ড দ্য ড্যান্সার, এই যে গ্রন্থটা, এই গ্রন্থতে কিন্তু এটা পরে প্রকাশিত হয়। তো দেখতেই পাচ্ছ যে এটা যেহেতু লেখা 1919 খ্রিস্টাব্দে, এটার সেটিংটা হচ্ছে জাস্ট আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ঠিক প্রথম বিশ্বযুদ্ধের পরের পরিস্থিতি, মানে বুঝতেই পারছো যে একটা ভয়াবহ পরিস্থিতি। লাইন্স, এখানে কতগুলো লাইন আছে, 22 লাইন্স, 22টা লাইন আছে। স্টাঞ্জা, 2 স্টাঞ্জাস কনসিস্ট অফ 8 লাইন্স অ্যান্ড 14 লাইন্স রেসপেক্টিভলি। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা দুটো স্টাঞ্জা আছে, প্রথম স্টাঞ্জাটা 8 লাইনের এবং পরের স্টাঞ্জার কিন্তু 14 লাইন, এই যে রেসপেক্টিভলি মানে হচ্ছে যথাক্রমে। টাইপ অফ পোয়েম, কবিতা কি ধরনের কবিতা এটা? দিস ইজ এ লিরিক পোয়েম, এটি একটি গীতি কবিতা। রাইম স্কিম, আমরা অন্যান্য কবিতাতে যেগুলো সনেটে দেখেছি যে নির্দিষ্ট ছন্দ আছে, তো এখানে কিন্তু এই কবিতার ক্ষেত্রে ব্ল্যাঙ্ক ভার্স, অর্থাৎ এখানে কোনো ছন্দের মিল নেই, দেয়ার ইজ নো রিদমিক সিমিলারিটি বিটুইন দ্য টু লাইন্স, অর্থাৎ লাইনগুলোর মধ্যে মিটার, এটা প্রোসোডিক্যাল মিটার, কোন মিটারে লেখা? আয়াম্বিক পেন্টামিটার, অর্থাৎ প্রত্যেকটা লাইনে 10টা করে সিলেবল থাকবে। তো এই ছিল কবিতার বেসিক ইনফরমেশান। তবে কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটা আমি বলি প্রথমে। এই কবিতাটা যেটা 1919 খ্রিস্টাব্দে লেখা, যে সময়ে চতুর্দিকে যুদ্ধ এবং অরাজকতা চলছে, সেই সময়েই কিন্তু কবি চাইছে যেন সেকেন্ড কামিং হয়। সেকেন্ড কামিং মানে হচ্ছে দ্বিতীয় আগমন। কার দ্বিতীয় আগমন? দ্য সেকেন্ড কামিং অফ জেসাস ক্রাইস্ট, যিশু খ্রিস্টের আগমনের কথা এখানে বলা হয়েছে। হু ইজ দ্য প্রিন্স অফ পিস ইন দিস ওয়ার্ল্ড, যিনি ছিলেন এই পৃথিবীতে শান্তির একেবারে রাজপুত্র বলতে পারি আমরা। তো এই জেসাস ক্রাইস্টের দ্বিতীয়বার আগমন হলেই তিনি ভাবছেন যে পৃথিবীটা শান্ত হবে। তো এখানে কিন্তু আরও একটা জিনিস মনে রাখতে হবে, এখানে যে বিবলিক্যাল একটা মিথ আছে, বাইবেলের একটা ঘটনা, সেটা কিন্তু ইসলাম ধর্মেও একই রকমভাবে অ্যাসোসিয়েটেড, বা মুসলিমদের ধর্মগ্রন্থেও একই রকমভাবে বর্ণনা আছে যে জেসাস ক্রাইস্ট কিন্তু একবার এসেছিল, তিনি আবার কিন্তু আসবেন স্যাভিয়র হিসেবে, ত্রাণকর্তা হিসেবে। যে সময় ডুমস ডে আসবে, অর্থাৎ পৃথিবীর শেষ দিন, পৃথিবীর যখন ইসলাম ধর্ম অনুসারে কায়ামত যখন আসবে, পৃথিবী ধ্বংসের সময় যখন আসবে, তখন কিন্তু এই দাজ্জাল বা বিরাট যে
শয়তান দস্যু এই পৃথিবীতে আগমন ঘটবে, তাকে ধ্বংস করার জন্য কিন্তু পৃথিবীতে এই জেসাস ক্রাইস্ট বা যীশুখ্রিস্ট তিনি কিন্তু আবারও আসবেন। তো সেই আগমনটা তিনি কিন্তু প্রত্যাশা করছেন, যে সম্ভাবনা দিচ্ছেন যে আসার মনে হয় সময় হয়ে গেছে, পৃথিবী মনে হয় এবার ধ্বংসের দিকে। তো সেই পরিস্থিতিটা কিন্তু আমরা বুঝব দুটো দিক থেকে, যে একটা হচ্ছে দেখতে পাচ্ছি যে বিশ্বযুদ্ধের পরে যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতিটাকে তিনি বলছেন যে এলে মনে হয় শান্তির আগমন ঘটবে। অপরপক্ষে আমরা দেখতে পাবো যে এখানে একটা ফ্যালকন বা একটা বাজ পাখির কথা বলা আছে, যে পাখিটার পরিস্থিতি দিয়ে বোঝানো হচ্ছে। এবং তৃতীয় ক্ষেত্রে যদি আমরা বলি, যেটা একদম স্লাইটলি অ্যাসোসিয়েটেড টু হিজ ওন লাইফ, যেটা তার ব্যক্তিগত জীবনের সঙ্গে কিছুটা সংযুক্ত, তিনি কিন্তু একজনকে ভালোবাসতেন যার নাম ছিল মডগন, আইরিশ রিভলিউশনারি ওমেন ছিলেন, যাকে তিনি খুবই পছন্দ করতেন। কিন্তু ঘটনাক্রমে সেই যে আইরিশ ওমেন, তার কিন্তু বিবাহ হয়ে যায়। সেই বিবাহের পরে বেশ বহু বছর পরে কিন্তু তিনি তার মেয়ের মধ্যে তিনি কিন্তু সেই লাভলিনেস বা তার বিউটিটাকে খুঁজে পান। সেই কারণেই কিন্তু সেকেন্ড কামিং অফ দ্য বিউটি অফ হিজ লেডি লাভ, এটাও আমরা ধরে নিতে পারি। তো চলো শুরু করি কবিতাটা। প্রথমে আছে দেখো, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং গায়ার। তো এখানে বলছে টার্নিং অ্যান্ড টার্নিং মানে ঘুরতে ঘুরতে, গায়ার মনে হচ্ছে ঘুরতে থাকা চক্রাকারে। তো ঘুরতে ঘুরতে কি করছে, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। তো এখানে ফ্যালকন কি করছে, সেই যে বাজ পাখিটা, সেই বাজ পাখি কিন্তু ফ্যালকনার মনে হচ্ছে দ্য ওনার অফ ফ্যালকন, অর্থাৎ যে বাজ পাখির মালিক তার কথা শুনতে পাচ্ছে না। অর্থাৎ এখানে কিন্তু একটা রেটোরিক্যাল ডিভাইস তিনি ব্যবহার করেছেন। ফ্যালকন এখানে কম্প্যারিজন আছে, ফ্যালকন বলে বলা হয়েছে এই পৃথিবীর মানুষদেরকে, এবং ফ্যালকনার বলা হয়েছে দ্য ক্রিয়েটর অর গড, সৃষ্টিকর্তাকে। যে মানুষ কিন্তু এতটাই দূরে সরে যাচ্ছে সৃষ্টিকর্তার থেকে, যে সৃষ্টিকর্তার কথা বা তাদেরকে যে আবার ফিরে যেতে হবে সেই কথা কিন্তু তারা ভুলেই গেছে। সেই জন্য বলছে যে ফ্যালকনারের কথা অর্থাৎ ঈশ্বরের কথা কিন্তু মানুষ মনে করছে না। থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যান নট হোল্ড। বলছে যে কেন্দ্রের যে শক্তি, থিংস ফল অ্যাপার্ট, থিংস অর্থাৎ জিনিসগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড অর্থাৎ কেন্দ্র সেগুলোকে ধরে রাখতে পারছে না। অর্থাৎ এখানে বলছে দ্য হিউম্যান বিংস আর ডিপার্টেড ফ্রম ইচ আদার, একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, তাদের মধ্যে কোনো ভালোবাসা বা তাদের মধ্যে যে মেলবন্ধন সেগুলো আর নেই, সেগুলোকে আর ধরে রাখতে পারছে না। মেয়ার অ্যানার্কি ইজ লোজড আপন দ্য ওয়ার্ল্ড, শুধুমাত্র কি আছে, মেয়ার মিন্স অনলি, অ্যানার্কি অরাজকতা, স্থায়ী রাজার অভাব, যেখানে অরাজকতা চলছে, শক্তিশালীরা কি করছে, দুর্বলদের উপরে অত্যাচার করছে, সেই রকম অ্যানার্কি কিন্তু ছড়িয়ে আছে গোটা পৃথিবী জুড়ে। যে লুজড আপন দ্য ওয়ার্ল্ড মানে গোটা পৃথিবী জুড়ে কিন্তু গ্রাস করে নিয়েছে, ছড়িয়ে আছে। দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড অ্যান্ড এভরিহোয়ার দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রন্ড। বলছে ব্লাড ডিমড, রক্তের যে একেবারে আবছা বা বলতে পারি যে আবছা যে রক্ত, অর্থাৎ রক্তের রঙটা যেন বিবর্ণ হয়ে গেছে। টাইড ইজ লুজড, যেন বাঁধ ভেঙে গেছে রক্তের, অর্থাৎ চতুর্দিকে রক্তক্ষয়ী ঘটছে। অ্যান্ড এভরিহোয়ার দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রন, এবং সর্বত্রই কি হচ্ছে, যে সরল যে মানুষগুলো বা সরল আচার আচরণগুলো, ইনোসেন্স যে সেরিমনি মানে হচ্ছে মিছিল বা ভিড়, আর ইনোসেন্স মানে নিষ্পাপ, অর্থাৎ নিষ্পাপ বা সরল মানুষগুলো যেন কোথায় তলিয়ে যাচ্ছে, মানুষের মধ্য থেকে সরলতা কোথায় চলে যাচ্ছে, যেন ক্যানিব্যাল লাইক
মানুষ যেন নরখাদকের মতো হিংস্র বা ফেরোসিয়াস হয়ে উঠেছে। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, বলছে যে বেস্ট ল্যাক মানে সর্বোৎকৃষ্ট যে ল্যাক মানে হচ্ছে অভাব, সেটা কি? বেস্ট ল্যাক অল কনভিকশন, অর্থাৎ সবচেয়ে বড় অভাব দেখা দিচ্ছে বিশ্বাসের। while the worst are full of passionate intensity, এবং কি করছে যে সবচেয়ে খারাপ ব্যাপার যেটা, প্যাশানেট মানে হচ্ছে আবেগপ্রবণ, আর ইন্টেন্সিটি, ইন্টেন্স কথার অর্থ হচ্ছে প্রবল, এখানে ইন্টেন্সিটি মানে হচ্ছে তীব্রতা, অর্থাৎ যে তীব্রতর, যে ভয়ানক মানুষের মধ্যে একটা প্যাশানেট দিক তুলে ধরেছেন, সেটাকে তিনি কিন্তু এখানে বলছেন। অর্থাৎ এখানে কিন্তু বোঝা গেল যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে যে পরিস্থিতিটা হয়েছিল সেটাকে কিন্তু একটা ফ্যালকনের সঙ্গে তুলনা করে তিনি বলতে চাইছেন, যেভাবে ফ্যালকন কি করে অনেক হায়ারে বা অনেক উঁচুতে উঠে পড়ে, একটা বাজ পাখি আমরা জানি যে অনেক উঁচুতে চলে যায়, তো সেখানে যেন গিয়ে সৃষ্টিকর্তাকে ভুলে গেছে, কিন্তু সে জানে না যে তার আয়ুকাল শেষ হলে তাকে আবার ফিরে আসতে হবে এই পৃথিবীতে, এই মাটিতে, এই ধরাতে। তো আশা করি বোঝা গেল ফার্স্ট স্ট্যাঞ্জাটা। এই স্ট্যাঞ্জাতে তিনি তাহলে পরিস্থিতিটা তুলে ধরছেন দুটো দিক থেকেই। তো পরের স্ট্যাঞ্জাতে তিনি কি বলছেন, শিওরলি সাম রিভেলেশন ইজ অ্যাট হ্যান্ড। অ্যাট হ্যান্ড মানে হচ্ছে নিয়ার। তো নিশ্চিতভাবে বলতে পারি যে কোনো রহস্যের উদ্ঘাটন, রিভেলেশন, যে কোনো কিছু উন্মোচন হবে খুব শীঘ্রই। অর্থাৎ তিনি এখানে কিন্তু কবি কিন্তু অপটিমিস্টিক। এখানে কিন্তু এই যে স্টাঞ্জাটা এখানে আমরা দেখতে পাবো যে কবি কিন্তু অপটিমিস্টিক মানে আশাবাদী। তিনি বলতে চাইছেন যে আবারও কিন্তু পৃথিবী শান্ত হবে। শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। নিশ্চিতভাবেই এই সেকেন্ড কামিং অফ জেসাস ক্রাইস্ট ইজ ভেরি নিয়ার। খুব শীঘ্রই হতে চলেছে জেসাস ক্রাইস্টের আগমন। আর আগমন ঘটলেই কিন্তু শান্তি বজায় আসবে আর পৃথিবী কিন্তু ধ্বংস হবে। তো অর্থাৎ তিনি বলতে চাইছেন, তিনি কিন্তু একটা প্রেডিক্ট করছেন এখানে, যেন তিনি ভবিষ্যৎবাণী করছেন যে যা পরিস্থিতি চলছে এবারে কিন্তু জেসাসের আগমন ঘটবেই। দ্য সেকেন্ড কামিং এখানে বিস্ময় প্রকাশ করছে, দ্বিতীয়বার আগমন। আর আমরা জানি যে দ্বিতীয়বার আগমন মানেই কিন্তু সেটা ইন্ডিকেট করছে দ্য ডিস্ট্রাকশন অফ ওয়ার্ল্ড, ডুমস ডে, অর্থাৎ পৃথিবীর শেষ দিন, সেটাকে ইঙ্গিত করে। হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, যখনই মানে যেই মাত্রই এই শব্দগুলো বেরিয়ে আসে, হোয়েন আ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিচুয়াস মুন্ডি, তো তখনই কি হয়, একটা ইমেজ বা একটা ছবি, প্রতিচ্ছবি ভেসে ওঠে কার, অফ স্পিরিচুয়াস মুন্ডি। এই স্পিরিচুয়াস মুন্ডি কি, এটা একটা স্কাল্পচারাল বা একটা কি বলা যায় চিত্রকলার সঙ্গে যুক্ত। তো এই স্পিরিচুয়াস মুন্ডিটা এখানে সিম্বলাইজ করছে কিসের, স্পিরিচুয়াস মুন্ডি সিম্বলাইজেস স্ট্রেংথ অ্যান্ড ইন্টেলিজেন্স। তারপরে কি বলছে দেখো, ট্রাভেলস মাই সাইট, তখন আমার দৃশ্যটাকে কি করে সমস্যায় ফেলে। এই স্পিরিচুয়াস মুন্ডির কথা যখনই আমার চোখের সামনে ভেসে ওঠে আমার সব কিছু সমস্যায় ফেলে দেয়, অর্থাৎ ইন ফিয়ার মানে ভয়ে। সামওয়্যার ইন স্যান্ড অফ দ্য ডেজার্ট, কোথাও একটা মরুভূমির বালিতে, এ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ আ ম্যান, যেটার আকৃতিটা কেমন, এই যে স্পিরিচুয়াস মুন্ডির আকৃতিটা হচ্ছে যার দেহটা সিংহের এবং মাথাটা একটা মানুষের। তো এটা এই যে লায়ন্স বডি, দ্য লায়ন্স বডি সিম্বলাইজেস স্ট্রেংথ অ্যান্ড দ্য হিউম্যান হেড সিম্বলাইজেস ইন্টেলিজেন্স। আমরা জানি যে সিংহ হচ্ছে জঙ্গলের রাজা, অর্থাৎ তার স্ট্রেংথটাকে বোঝানো হয়েছে বডি দিয়ে। মানুষ সবচেয়ে বুদ্ধিমান জীব, সেই জন্য তার মাথাটাকে এখানে দেওয়া হয়েছে যে ইন্টেলিজেন্সের প্রতীক এটা একটা। তো এটা অ্যাকচুয়ালি তোমরা ক্লাস 6-এ পড়েছো দ্য ল্যান্ড অফ ফ্যারাও গল্পতে, যেটাকে বলা হয়েছে স্ফিংস। তো সেই স্ফিংস বলেছিল, ঈশান বলে একটা ছেলে ছিল, সে বলছিল ও মাদার দ্য স্ফিংস ইজ টকিং টু মি, ও মা স্ফিংস আমার সঙ্গে কথা বলছে। তো সেখানে কিন্তু
এটা বলা ছিল যে স্ফিংস ইজ দ্য সিম্বল অফ স্ট্রেংথ অ্যান্ড ইন্টেলিজেন্স। তো পরে কি বলছে দেখো, আ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, এবং তার দৃষ্টিটা কেমন, একেবারে ব্ল্যাঙ্ক খালি বা ফাঁপা, অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, এবং সূর্যের মতো একেবারে নিষ্ঠুর, পিটিলেস নির্দয় বলছে। তো এখানে ব্ল্যাঙ্ক বলতে ব্ল্যাঙ্ক বোঝানো হয়েছে দ্য ডেজার্ট বা সেই মরুভূমিকে, অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, পিটিলেস বলা হয়েছে সানকে বিকজ অফ দ্য স্কর্চিং রেজ অফ দ্য সান ইন দ্য ডেজার্ট। সেই মরুভূমিতে প্রচণ্ড দাবদাহ বা উষ্ণতা বা তাপের কারণে যেখানে ছায়া নেই সেইখানে সূর্যকে নিষ্ঠুর বলা হয়েছে। ইজ মুভিং ইটস স্লো থাইজ, ইজ মুভিং ইটস স্লো থাইজ, এবং এটার নড়াচড়া করছে বা নড়ছে কোনটা, এর যে উরু, while all about it real shadow of the indignant desert birds, এবং কি করছে সব কিছু বলছে while all about it, এই সম্পর্কে রিল শ্যাডোজ, এবং ছায়া, শ্যাডো মানে ছায়া, রিল মানে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে ছায়া, কিসের ছায়া, অব দ্য ইনডিগনেন্ট ডেজার্ট বার্ড, মানে রাগান্বিত বা ক্ষুব্ধ ডেজার্ট বার্ড, মরুভূমির পাখিগুলো। সেই মরুভূমির পাখিগুলো তাহলে কেমন, ইনডিগনেন্ট। তাহলে ইনডিগনেন্ট কেন, কারণ ইনডিগনেন্ট হচ্ছে তার কারণ হচ্ছে সেখানে কোনো ছায়া নেই, সেই জন্য তারা কিন্তু ক্ষুব্ধ প্রচণ্ড সূর্যের তাপে। দ্য ডার্কনেস ড্রপস এগেন, সেই ছায়াটা বা সেই অন্ধকারটা আবার পড়ছে, বাট নাও আই নো, কিন্তু এখন আমি জানি বা আমি বুঝতে পারছি, দ্যাট 20 centuries অফ স্টোনি স্লিপ, এই যে 20 century অফ স্টোনি স্লিপস মানে হচ্ছে প্রায় 2000 বছরের, স্টোনি স্লিপ মানে হচ্ছে কঠোর ঘুম, এখানে স্টোন মানে পাথর নয়, কঠোর বা একেবারে গভীর নিদ্রা যেটাকে বলতে পারি আমরা, একেবারে হুইচ ক্যান নট বি ব্রোকেন ইজিলি, যে ঘুমটাকে সহজে ভাঙা যাবে না, সেই রকম ঘুমটা কি হচ্ছে না, সেই ঘুমও কিন্তু ভেঙে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি কিন্তু বোঝাতে চাইছে যে জেসাস ক্রাইস্টের যে আগমন থেকেই প্রায় 2000 বছর কেটে গেছে, তো তারপরে যে আগমন ঘটছে যেন মনে করা হচ্ছে এতদিন পর্যন্ত নিদ্রাই ছিল। ওয়ার ভেক্সড, এই ভেক্সড মানে হচ্ছে রাগ বা বিরক্তি, টু নাইটমেয়ার বাই এ রকিং ক্র্যাডেল, এবং কার দ্বারায়, এই যে রকিং ক্র্যাডেল, রকিং মানে হচ্ছে পাথুরে, ক্র্যাডেল মানে দোলনা, অর্থাৎ এই দোলনা যেন মনে হচ্ছে এতদিন পর্যন্ত এই পাথুরে দোলনার মধ্যে ঘুমাচ্ছিল বা নিদ্রায় ছিল, যা ভেঙে গেল বা বিঘ্নিত হলো তার ঘুমটা। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, এবং কি একেবারে কুৎসিত বা একেবারে কদাকার, বলতে পারি যে কদাকার জন্তু। এবার লাস্টে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে, ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, অবশেষে তাহলে কি এর মুক্তি ঘটবে? এই যে কাম রাউন্ড মানে আমরা জানি যে আরোগ্য লাভ করা, তাহলে এই যে সমস্যাগুলো, এই সমস্যার কি সমাধান ঘটবে? স্লচিজ টুয়ার্ডস বেথেলহেম টু বি বর্ন, তাহলে বলছে যে তাহলে অলসভাবে, এই যে স্লচেস মানে হচ্ছে ধীর গতিতে বা অলসভাবে, টুয়ার্ডস বেথেলহেম, তাহলে কি ধীরে ধীরে এটা বেথেলহেমের দিকে এগিয়ে যাচ্ছে, টু বি বর্ন আবার জন্মাতে? প্রশ্ন ছুটছে শেষে, তাহলে কি সত্যি সত্যি সেকেন্ড কামিং বা দ্বিতীয় আগমন ঘটবে? এই বেথেলহেমটা কি? বেথেলহেম ইজ দ্য বার্থ প্লেস অফ জেসাস ক্রাইস্ট, যিশু খ্রিস্টের যে জন্মস্থান সেটা হচ্ছে বেথেলহেম, জেরুজালেমে, এবং বর্তমানে এটা প্যালেস্টাইন নামে পরিচিত। তো আশা করি তোমাদের খুব সহজেই বোঝা গেছে। যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবে, যাতে করে সবার প্রথমে তোমার কাছে ভিডিওটা পৌঁছে যায়।